শ্যামার ওই গাড়িতে কোনো ট্রেস পাওয়া যায়নি, তার মানে শ্যামা ওই গাড়িতে ছিল না। একই কথা স্ট্রেচ করে যে কেন তোমরা কমপ্লিকেটেড করছো আমি বুঝতে পারছি না। মানে দুটো গাড়ি এক ছিল কি ছিল না, হাউ ডাজ ইট ম্যাটার? শ্যামা কিডন্যাপড হয়নি, শ্যামা নিজে গেছে কিংবা কারোর সাথে গেছে। ঠিক সেই সময় সিসিটিভি ক্যামেরা কেন অফ ছিল সেটা আমি জানি না, মানে কেউ কি সেটা ইচ্ছে করে করেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি ডেফিনেট যে শ্যামাকে কেউ ফোর্স করে বাইরে নিয়ে যায়নি। তুই এত ডেফিনেট হচ্ছিস কি করে নাকি? কারণ বাবা, চিঠিগুলো আমি ভীষণ মন দিয়ে পড়েছি। শ্যামা এই পরিবারে থাকতে চাইছিল না, আর সেই জন্যই ওই শহরে আছে কি শহরের বাইরে আছে, হাউ ডাজ ইট ম্যাটার? আমার কি মনে হয় জানো, নদীতে ভেসে ভেসে শ্যামা যেখানে আশ্রয় পেয়েছিল সেখানেই আবার ফিরে গেছে। তাহলে নিখিল, আমাদের তো সেখানে যাওয়া উচিত, শ্যামাকে খোঁজা দরকার। প্লিজ বর্দা ভাই, বোকা বোকা কথা বলিস না। তুই জানিস শ্যামা এখন কোথায় আছে? না, জানিস না, আমরা কেউ জানি না, কারণ শ্যামা আমাদের বলেনি শ্যামা কোথায় ছিল। শ্যামা চায় না যে ওর ফিরে যাওয়ার পর আমরা ওকে ট্র্যাক করি। প্লিজ, এটা তোমরা বোঝার চেষ্টা করো। আমি জানি শ্যামার জন্য তোমাদের সবার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু শ্যামা যে নিজের ইচ্ছেতে চলে গেছে, তাই এই কষ্ট পাওয়া, ওকে খুঁজতে চাওয়া, এই সব কিছু করলে ব্যাপারটা আরো তেতো হয়ে যাবে। তোমরা তো এটাই ভাবছো যে মানুষটা কথাও বলতে পারছিল না, সে নিজে উঠে কি করে চলে গেল, এটা ভাবছো তো? হ্যাঁ হ্যাঁ, তাই। আর সেটা ভাবা খুব স্বাভাবিক নয়? তুইও তো নিজেও জানিস যে অজ্ঞান অবস্থায় ছিল। ওই রকম অবস্থায় একা একা একটা মেয়ে চলে যেতে পারে? ওষুধের এফেক্ট মা। ডক্টর চৌধুরী তো নিজেই বলেছিলেন যে শ্যামাকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। শ্যামা মেডিকেলি আনফিট ছিল না, তাই ওর ঘুম ভেঙে যাওয়ার পর ওর চলে যাওয়াটা অস্বাভাবিক কি আছে? এই পুরোটা শ্যামার একটা মাস্টার প্ল্যান ছিল, আর সেটা বোঝা ভীষণ ইজি। শ্যামার চিঠিগুলো তো তোমরা সবাই মন দিয়ে পড়েছো, আমিও মন দিয়ে পড়েছি। সেখানে ডেটটা দেখেছিলে? প্রথম ডেটটা ছিল যেদিন ও বাড়িতে ফিরেছিল, আর সেকেন্ড ডেটটা সেদিন ও আমার সাথে থাকতে চাইল না। তার মানে ব্যাপারটা খুব ক্লিয়ার, এই পুরোটা ওর প্ল্যান ছিল। তখন থেকে ও প্রস্তুত হচ্ছিল এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার। হতে পারে তোর কথা ঠিক, কিন্তু এমনও তো হতে পারে এই বিষয়টার অনেকগুলো দিক আছে যেগুলো হয়তো আমাদের চোখে পড়ছে না। শ্যামা ফিরে আসার আগে সামাও আদির সঙ্গে যোগাযোগ হয়েছিল, আদি ওকে হেল্প করেছিল। মেবি ওর সাথে আমরা কন্ট্যাক্ট করলে শ্যামার খোঁজ আমরা পেতে পারি। কিন্তু সে কই? শ্যামাকে সাহায্য করার পর তো সে একবারের জন্য এ বাড়িতে আসেনি। বাবা, এই সব কিছুর পিছনে আদি নেই তো? ওই হয়তো মামকে শ্যামা ভেবে মারার চেষ্টা করেছে, তারপরে যখন বুঝতে পেরেছে যে ও শ্যামা না, তখন শ্যামাকে নিয়ে। বড় বৌদি, তুমি অদ্ভুত কথা বলছো। আমাদের এখানে আসার আগে শ্যামা আদিত্য দার সাথে কানেক্ট করেছিল। শ্যামা যখন আদিত্য দার সাথে ছিল তখন আদিত্য দা শ্যামাকে মারলো না, এখানে আসার পরে মারার চান্স নেবে না। বড় বৌদি, আদিত্য দা মামকে মারেনি। আই থিঙ্ক মামকে মারার পেছনে মেজদা ভাইয়ের হাত আছে। তার মানে তুই বলতে চাইছিস অশোকই মামকে খুন করেছে? সেই সম্ভাবনাই বেশি মা। মেজদা ভাই তো আর এমনি এমনি পালাবে না, নিশ্চয়ই ওর কোনো উদ্দেশ্য ছিল। পুলিশ যদি ঠিকভাবে ইন্টারোগেট করে তাহলে হয়তো আমরা সত্যিটা জানতে পারবো। কিন্তু একটা কথা তোমরা বোঝার চেষ্টা করো, মেজদা ভাইয়ের সাথে শ্যামার কোনো কানেকশন নেই। শ্যামা আমাকে না বলেই চলে যেত মা, কারণ আমার সামনে দাঁড়িয়ে সত্যি কথা বলার সাহস শ্যামার ছিল না। নিখিলদা, কি ব্যাপার রিজু, কি হয়েছে? এই দাদুকে চিনতে পারছো? সজল দাদু।
হ্যাঁ ভালোভাবেই চিনি, কি ব্যাপার? কি ব্যাপার বলতে উনার তোমাদের কিছু বলার ছিল, আর উনি একা আসতে পারবে না, তাই আমরা নিয়ে এলাম। আসুন আসুন সজলদা, এখানে আসুন, বসে কথা বলুন। হ্যাঁ, বসেই বলি। আসলে বেশিক্ষণ তো দাঁড়াতে পারি না, এমন বাতের যন্ত্রণা বাবা। উফ। আসলে তোমাদের পরিবারে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল, তাতে মনটা খুব খারাপ হয়ে গেল বসন্ত। আসলে কি হয়েছে জানো বসন্ত, এই বাতের ব্যথায় নড়তে চড়তে পারি না বলে আমার জানলার পাশে বসে ওই ঠাকুর দেখি আর কি। কালকেও ওই অনুষ্ঠানটা শুনছিলাম, মানে দেখছিলাম, আর দেখতে তো পাচ্ছি না, শুনছিলাম আর কি। হঠাৎ শুনি গুলির আওয়াজ, প্যান্ডেলের দিকে সবাই দেখি ছুটে যাচ্ছি। আমি বললাম কি হলো বাবা, একজনকে কোনো রকমে থামিয়ে দিয়েছিল না রে ভাই। এই কি হয়েছে রে? শুনি শ্যামাকে নয়, ওই তোমাদের বাড়িতে যে মেয়েটা, মাম না কি যেন নাম, তাকে কেউ গুলি করে মেরেছে। সবাই বলছে শ্যামা ভেবেই নাকি মেরেছে। আমারও কৌতূহল হচ্ছিল সবটা জানার, আর সেই জন্যই না আমি ওই জানলার পাশ থেকে সরিনি। আর সরিনি বলেই আসল লোককে আমি দেখতে পেলাম। কোন আসল লোকের কথা বলছেন সজলদা? অশোক? হ্যাঁ বসন্ত, তোমার মেজ ছেলে। আমি তো ভাবছি ও তো জেলে ছিল, কিন্তু এখানে এলো কি করে? তখন নিখাত ভাবলাম ও জেল থেকে পালিয়েছে, আর শ্যামা মায়ের জন্যই তোর জেল হয়েছিল। হয়তো শ্যামা মাকেই ও মারতে এসছে, আর ভুল করে ওই মেয়েটাকে মেরে দিয়েছে। এই কথাটা তো সবাইকে বলা যায় না বসন্ত, আর তোমাদের তো আমি অনেকদিন থেকেই চিনি, তাই ভাবলাম তোমাদের কাছে গিয়ে সব ব্যাপারটা বলি, তাই জন্য এদের ধরে নিয়ে এলাম আর কি। কারণ তোমাদের এই কথাটা জানানো খুব জরুরি। হ্যাঁ বুঝতে পারছি সজলদা, হতে পারে অশোক ওখানে এসেছিল, কিন্তু ওই যে মামকে মেরেছে তার কোনো প্রমাণ আছে? প্রমাণ যদি বলো ভাই, আমি নিজের চোখে দেখিনি, কিন্তু ওরাতে এমন অস্ত্র ছিল একটা, তা দিয়ে মানুষ খুন করা যায়। সুজাতা, সুজাতা, তোমার কি হয়েছে? মা! আরে তোমার কি মাথা ঘুরে গেল? বসো 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 বসো। আর কেঁদে কি করবে সুজাতা? আমাদের মেজ ছেলেটা শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, হাসতে হাসতে মানুষ খুন করছে। হায় ভগবান, এত ওর প্রতিশোধ স্পৃহা যে ছোট বৌমা ভেবে অন্য একটা মেয়েকে মেরে ফেললো, তার জন্য কোনো অপরাধ বোধও নেই। হ্যাঁ, আবার সজলদার দিকে ওই পিস্তলটা তাক করেছিল, ভয় দেখাচ্ছে ওকে। সরি সজলদা, পারলে মাফ করে দেবেন। এমন ছেলের জন্ম দিয়েছি বুঝতে পারিনি, বিশ্বাস করুন। না না, আমার কাছে ক্ষমা চেও না, তোমাদেরকে তো আমি চিনি। তোমরা যা মনোকষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ,
ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা এর থেকে মুক্তি পাও। পুলিশকে যদি জানাতে চাও আমাকে বলো, আমি তাদের সামনে গিয়েও এ কথা বলতে পারি। হ্যাঁ, পুলিশকে আমরা ইনফর্ম করতে চাই। পুলিশকে ইনফর্ম করে আমরা আপনাকে জানাবো। আমি হয়তো নাও যেতে পারি, কিন্তু এখান থেকে কেউ যাবে পুলিশের সঙ্গে আপনার কাছে। ঠিক আছে বাবা, তাহলে এখন আমি আসি। হ্যাঁ আসুন। হ্যাঁ। এই নিখিল দাকে তো আরেকটা কথা বলাই হলো না। কি কথা? বলছি নিখিল, আজ সকাল থেকে বুড়িমাকে আর খুঁজে পাচ্ছি না। মানে? কাল রাতে ঝামেলার পর ওনাকে আর দেখতে পাইনি। ওসব নিয়ে ভাবার মতো অবস্থাতে তো ছিলাম না আমরা। বুড়িমার ঘরের দরজা বন্ধ দেখাতে আমরা ভেবেছিলাম উনি ঘরেই আছেন। দরজায় নক করে বলে গেলাম বুড়িমা খাবারটা রেখে গেলাম, কিন্তু আজ গিয়ে দেখলাম যেমনকার খাবার তেমনই পড়ে আছে। এমনকি দরজাটা হালকা ধাক্কা দিতেই খুলে গেল। ভেতরে গিয়ে দেখি কেউ নেই। উনার যা যা জিনিসপত্র ছিল পোটলা পুটলি, এমনকি আমরা যে শাড়িগুলো দিয়েছিলাম সেগুলো পর্যন্ত নিয়ে উধাও। অদ্ভুত, না বলেই চলে গেলেন। কোনো মানুষকে বিশ্বাস করা যায় না আজকাল। না না, এমনও তো হতে পারে যে গুলি টুলি চালা দেখে উনি ভয় পেয়ে গেছে। যাক, ভালোই হয়েছে যা হয়েছে। জীবনে অকারণে অনেক বেশি বার্ডেন নিয়ে ফেলি আমি, বাট ডোন্ট ওয়ারি, আর নেব না। আচ্ছা শোন, তোরা ওনাকে বাড়িতে ছেড়ে দিস আর তারপর সোজা প্যান্ডেলে চলে যাস। ওকে নিখিল দা, আরেকটা কথা বলার ছিল। কালকে মাম বৌদির সাথে যা ঘটলো তাতে কারোরই মন মেজাজ আর ভালো নেই। তো স্পন্সরদের সাথে আমি কথা বলেছি, বাকি যা অনুষ্ঠানের প্ল্যানিং ছিল সব ক্যান্সেল করে দিয়েছি। তবে পুজোটা হবে ওই শুধুমাত্র নিয়ম রক্ষারই জন্য। হ্যাঁ ভালো করেছিস। কি হবে আর এসব করে? আমি তো আর এসবের মধ্যে নেই। আমি আর কোনোদিনও ওই পুজোতে পার্টিসিপেট করতে পারবো না, কিছুতেই না, কোনোদিন না। এসব কথা ছাড়, তোর এবার আয়। হ্যাঁ, তোমরা মণ্ডপে যাও, পরে আমরা এ নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, আমরা আসছি। চলুন দাদু। নিখিল, এখনো কি ভাবছো বলো তো? এখনো মনে হচ্ছে না যে শ্যামাকে খোঁজা দরকার? অবশ্য কি হয়তো না, আমি সমস্যা, এখন ব্যাপারটা আমার কাছে আরো ক্লিয়ার হয়ে গেছে। দেখো, মেজদা ভাই মামকে শ্যামা ভেবে মেরেছে। তার মানে মেজদা ভাই জানতো না যে শ্যামা হসপিটালে আছে। আর ও যখন মামকে মারলো তখনই শ্যামা নিখোঁজ হলো হসপিটাল থেকে। তার মানে কি? তার মানে শ্যামার নিখোঁজ হওয়ার পেছনে মেজদা ভাইয়ের কোনো হাত নেই। হতে তো পারে ঠিক সেই সময় শ্যামার ঘুম ভেঙেছিল, আর শ্যামা এটা জানতে পারে যে মাম আর বেঁচে নেই। আমরা ওকে আটকে দেব, আর ওই একটাই অপরচুনিটি শ্যামার ওখান থেকে চলে যাওয়ার। সুতরাং শ্যামা ইচ্ছে করে চলে গেছে, আর যে মানুষ ইচ্ছে করে চলে যায় তাকে খোঁজা বৃথা। কোনো লাভ নেই তাকে। দাঁড়া নিখিল, তোর কথাগুলো আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তোর যুক্তিতে কোনো একটা ফাঁক থেকে যাচ্ছে যেটা আমি বুঝতে পারছি না। আমার মনের ভেতরটা খুঁতখুত করছে। শ্যামা এ কাজ করতে পারে না, শ্যামা কিছুতেই এ কাজ করতে পারে না। আমরা বিশ্বাস করি না শ্যামা এ কাজ করতে পারে না। প্লিজ, তোরা সবাই একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিস, আবেগে ভাসছিস। কিন্তু আমি আবেগে ভাসছি না, আমি প্র্যাকটিক্যালি ভাবছি। আমি রিকোয়েস্ট করছি সবাইকে, এটা মাথায় ঢুকিয়ে নাও যে শ্যামা আর কোনোদিনও ফিরে আসবে না। তাই আজকের পর থেকে আমাদের জীবনে শ্যামার কোনো অস্তিত্ব থাকবে না। যে নিখিল চৌধুরী সবসময় শ্যামার পাশে দাঁড়িয়েছে, শ্যামার সব ইচ্ছে পূরণ করেছে, সে বলছে আমি শ্যামাকে ভুলে গেলাম। আজকের পর থেকে এই বাড়িতে শ্যামার নাম উচ্চারিত হবে না। আর হাত জোর করে বলছি, প্লিজ প্লিজ, তোরা যদি আমার ভালো চাস, আমার কথার মান রাখবি। হাত জোর করে বলছি, প্লিজ। নিখিল, নিখিল,
भैया जी, बोल दिया सब मालूम मिला। अरे गाड़ी आ गया रे, आ राम राम भैया जी। अरे जाओ ना, माल लेकर उतारो ना। हाँ कब गए और आज लौटे? हाँ आप थोड़ा जाओ ना पीछे, उसको देखो ना जी। अरे रास्ता में पुलिस का लफड़ा है। हाँ है दैया, औरत का लाश पड़ी है। कहाँ लाश, कहाँ? अरे रुको ना जी, हम देखे थे। अरे उठो ना जी। अरे अरे ये तो जिंदा है। अरे इसको कहाँ से उठा के लाया भैया जी? इसका पेट में तो बच्चा है। ভুল ভুল সব ভুল, সব মিথ্যে। ভালোবাসার সম্পর্ক সব মিথ্যে, সব মিথ্যে। অফিসার, আরে নিখিল বাবু, আপনি? এত অবাক হওয়ার কি আছে? আমার স্ত্রী নিখোঁজ, তার ব্যাপারে জানতে এসেছি আমি। না না, নিশ্চয়ই আসবেন, বসুন না, চা বলি? অফিসার, আমি এখানে চা খেতে আসিনি। আমার স্ত্রীর ব্যাপারে আপনি কিছু ইনফরমেশন পেয়েছেন কিনা সেটা জানতে এসেছি। কি করছেন আপনারা? আচ্ছা, আমরা কি আপনাদের উপরে এইটুকু নির্ভর করতে পারি না? না না নিখিল বাবু, আপনি কিন্তু ভুল করছেন। আমরা পুরো ফোর্স লাগিয়ে দিয়েছি শ্যামা দেবীকে খোঁজার জন্য, আর এই স্টেটের সমস্ত চেকপোস্টকেও আমরা অ্যালার্ট করে দিয়েছি। তাতে কি লাভ হয়েছে অফিসার? না মানে অন্তত এইটুকু তো জানা গেছে যে শ্যামা দেবী মারা যাননি, কারণ আমরা এখনো পর্যন্ত কোনো মহিলার বডিও পাইনি, আর কাউর কিডন্যাপিং এর ব্যাপারেও কোনো খবরও পাইনি। তবে আমরা কিন্তু এখনো শ্যামা দেবীকে খোঁজাটা বন্ধ করিনি। পুলিশ ঠিক ইনফরমেশন দিয়েছে শ্যামা। তোমাকে যদি কিডন্যাপ করা হতো যেভাবে খোঁজা হয়েছে, এতক্ষণে কোনো না কোনো ট্রেস নিশ্চয়ই পাওয়া যেত। তুমি নিজে থেকে চলে গেছো বলে পুলিশ চেষ্টা করে তোমাকে খুঁজে পাই। আমি জানি তুমি আর কোনোদিনও ফিরবে না, আমি চাইও না তুমি আর কোনোদিনও আমার জীবনে ফেরত আসো। চাই না আমি নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে নেব। সেখানে তোমার কোনো অস্তিত্ব থাকবে না শ্যামা, কোনো স্মৃতি থাকবে না তোমার। তুমি যেভাবে আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেলে, তার জন্য আমি তোমাকে জীবনেও ক্ষমা করব না শ্যামা। এভাবে আমাকে কষ্ট দেওয়ার জন্য তোমাকে শাস্তি পেতে হবে, সারা জীবন ধরে শাস্তি পেতে হবে তোমাকে। নিন প্রসাদ নিন। এই ফুলটা আপনার ওয়ালেটে রাখুন, এটা আমার কৃষ্ণের আশীর্বাদী ফুল। উনি সবসময় আপনাকে রক্ষা করবেন, কোনো ভুল পথে আপনাকে যেতে দেবেন না, কোনো অনিষ্ট হতে দেবেন না আপনার। ফেক ফেক, তোমার মতোই তোমার কৃষ্ণ প্রেম ফেক শ্যামা। সত্যি সত্যি যদি তোমার ভগবানের প্রতি এতই ভক্তি থাকতো, তুমি এত বড় মিথ্যাচার করতে পারতে না শ্যামা। এতই যদি কৃষ্ণকে ভালোবাসতে, তুমি ওই মূর্তিকে ফেলে এইভাবে চলে যেতে না। কই গো মা জননী, বড় বৌদমণি, মেজ বৌদমণি, তোমরা কোথায় গেলে গো? আরে এসো, উলু দাও, শাঁখ বাজাও, বাড়িতে কেষ্ট ঠাকুর এসেছে গো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব ছোট কর্তা। আমার এক কথায় আপনি আমার কৃষ্ণকে আনতে চলে গেলেন।
না না, ওই মূর্তি আমি আর রাখতে পারবো না বাড়িতে, বের করে দেবো। তোমার সঙ্গে যা কিছু সম্পর্ক আছে সবকিছু আমি ভেঙে দেবো, সব ত্যাগ করবো আমি, সব।